আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে আমাদের আরেকটা ক্লাসে। আজকের ক্লাসের বিষয়বস্তু থাকবে হচ্ছে রিসার্চ পেপার সাবমিশন। অর্থাৎ আপনার একটা কাজ কমপ্লিট করা হয়েছে, আপনি কাজটা কমপ্লিট করে ফেলেছেন, এরপর আপনার লেখাটা কমপ্লিট হয়েছে, এখন আপনি চাচ্ছেন আপনার এই পেপারটা কোনো একটা জার্নালে পাবলিশ করবেন। এখন এই পেপারটা যদি একটা জার্নালে আপনি সাবমিট করতে চান বা পাবলিশ করতে চান, সেক্ষেত্রে বেশ কিছু গাইডলাইন আপনাকে ফলো করতে হবে। ওইটাকে ফলো করে আপনি সাবমিট করতে পারবেন। এখন এই যে আপনি যে চাচ্ছেন পেপারটা সাবমিট করবেন, এখন এই সাবমিট করার জন্য যে জার্নালটা সিলেক্ট করেছেন ওই জার্নালের ক্রাইটেরিয়াগুলো আপনাকে দেখতে হবে। কিছু জার্নাল আছে যেগুলো টাকা দিয়ে পাবলিশ করাতে হয়, কিছু জার্নাল আছে যেটা হচ্ছে আপনি ফ্রিতে করতে পারবেন, আরো কিছু জার্নাল আছে যেগুলো হচ্ছে দুইটাই করা যায়, অর্থাৎ টাকা দিয়ে করতে পারবেন বা চাইলে হচ্ছে গিয়ে আপনি ফ্রিতে করতে পারবেন। এখন আমাদের মাঝে একটা ভুল ধারণা এরকম থাকতে পারে যে যেহেতু টাকা দিয়ে করা যায় তার মানে পেপারের কোয়ালিটি যদি খুব ভালো নাও থাকে, রিসার্চের কাজটা যদি খুব ভালো নাও থাকে, তাও মনে হয় এটাকে পাবলিশ করা যাবে। বিষয়টা আসলে এরকম না। এটা হচ্ছে যে আপনার যে রিসার্চ পেপার আপনি যেটা পাবলিশ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে যে সার্ভিসিং চার্জ বলি, বা আপনার পেপারটা তো একটা জায়গায় থাকবে, ওইটার একটা চার্জ, আর পুরো যে সার্ভিসটা আপনাকে দিচ্ছে এই সম্পূর্ণ বিষয়টার উপর একটা চার্জ তারা নিয়ে থাকে, এটাকে বলা হয় এপিসি। যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এপিসি আর্টিকেল প্রসেসিং চার্জ বা আর্টিকেল পাবলিকেশন চার্জ বা পাবলিশিং চার্জ। এটা অর্থাৎ এর জন্য এই টাকাটা নেয়। এই টাকাটা নেয় মেইনলি হচ্ছে ইউএস ডলার উপর ভিত্তি করে, কারণ ওয়ার্ল্ড ওয়াইড তো ইউএস ডলার এই কারেন্সিটাকে ফলো করে, দ্যাটস হচ্ছে ওইটা দিয়ে আপনাকে এটাকে পেমেন্ট করতে হবে। এখন বিষয় হচ্ছে যে এটা তো আপনি দেখলেন একটা দিক টাকা, দুই নম্বর হচ্ছে সাবমিশন করার আগে আরো কয়েকটা বিষয় দেখতে হবে জার্নালের কোয়ালিটি কেমন, এটা Q1 Q2 Q3 নাকি Q4, এটা আপনাকে দেখে নিতে হবে। আমরা জানি Q1 হচ্ছে সবচেয়ে ভালো, তারপর হচ্ছে Q2, এরপর হচ্ছে Q3, আর ফাইনালি হচ্ছে Q4। আপনি তো চাইবেন যে আপনার পেপারটাকে Q1 এ সাবমিট করার জন্য, পাবলিশ করার জন্য, এটা আসলে সবাই চায়। আপনি এমনটাই চাইবেন, যদি ওইখান থেকে যদি রিজেক্ট হয় দেন আপনি Q2 তে দিতে পারবেন, কোনো প্রবলেম নেই। বাট অ্যাট এ টাইম আপনি অনেকগুলো জার্নালে পেপার সাবমিট করতে পারবেন না, আপনি একটা সময় একটা জার্নালে পেপার সাবমিট করতে পারবেন। এছাড়াও হচ্ছে সাবমিশনের জন্য আর বেশ কিছু ইথিক্স হচ্ছে মেনটেন করতে হয়, যেমন প্লাগারিজম, এটাকে মিনিমাম 20%-এর নিচে রাখতে হবে। কখনো কখনো 10% ডিপেন্ড করে আপনি কোন জার্নালে এটা সাবমিট করেছেন, ওই জার্নালের গাইডলাইন বা পলিসিটা কি এটা। বাই দ্য ওয়ে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? কি ভাইয়া? ওকে। এরপর আপনাকে আরো দেখতে হবে যে জার্নালটা আপনি সিলেক্ট করেছেন ওই জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর কত। ইম্প্যাক্ট ফ্যাক্টর যদি খুব ভালো হয় তাহলে ভালো। ইম্প্যাক্ট ফ্যাক্টর কি? এটা হচ্ছে একটা নাম্বার। যাই হোক, এই প্রতিটার উপর আমাদের লেকচার আছে আমাদের ইউটিউব চ্যানেলে, একদম ফ্রিতে আপনি পেয়ে যাবেন। সো আপনাদের কাজ হচ্ছে সেগুলো একটু দেখা। আর যদি আমরা জানতে চাই সেক্ষেত্রে আমাদের যেটা কোর্স 1 থাকে ওইখানে আমরা ডিটেলস সেটা শিখাই। যাই হোক, ওইটা আমাদের আজকে আলোচ্য বিষয় না। তার মানে আমরা কি বুঝতে পারলাম, বেশ কয়েকটা জিনিস যেগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ যদি আমরা চাই একটা রিসার্চ পেপার কোন একটা জার্নালে সাবমিট করব বা পাবলিকেশন করব। এখন এটা করার জন্য বেশ কয়েকটা স্টেপ আমরা ফলো করতে পারি। প্রথমটা কি? প্রথম হচ্ছে স্টেপ 1, সিলেক্টিং দ্য রাইট জার্নাল, অর্থাৎ আপনাকে একটা রাইট জার্নালটাকে চুজ করতে হবে। প্রথমে যে জার্নালটা আপনি সিলেক্ট করবেন দেখবেন যে ওই জার্নালটা আপনার রিসার্চের সাথে রেলিভেন্ট কিনা। অর্থাৎ আপনি যদি ক্যান্সার নিয়ে কাজ করেন, আপনি ওরকম একটা জার্নাল পেপার সাবমিট করবেন যেই জার্নালগুলোতে হচ্ছে ক্যান্সার রিলেটেড পেপার তারা পাবলিশ করে। যেমন কিছু জার্নালই আছে ডেডিকেটেড জার্নাল যেগুলো শুধুমাত্র ক্যান্সার রিলেভেন্ট পেপার পাবলিশ করে, আপনি চাবেন যে আপনার পেপারগুলো ওই জার্নালে সাবমিট করার জন্য। অর্থাৎ আপনাকে একটা রেলিভেন্ট জার্নাল খুঁজে বের করতে হবে। এরপর দেখতে হবে আপনার জার্নালের স্কোপ কি, বা রিডারশিপ বা ইম্প্যাক্ট ফ্যাক্টর কত। যেটা আমি বলেছি, ইম্প্যাক্ট ফ্যাক্টর মানে হচ্ছে একটা নাম্বার, 1 2 3 4 5 এরকম করে 100 200 300 হতে পারে। নর্মালি 5-এর উপরে যদি কোনো ইম্প্যাক্ট ফ্যাক্টর হয়, আমরা ধরে নিই ওই জার্নালটা খুব ভালো জার্নাল, আর ওইটার র্যাঙ্কিংটা সাধারণত Q1 হয়ে থাকে। অর্থাৎ 5-এর ওপর যত বেশি যাবে তত হচ্ছে ওই জার্নাল ইম্প্যাক্ট ফ্যাক্টর বেশি, আর সবগুলো হচ্ছে Q1 এর আন্ডারে থাকবে। এরপর আপনাকে দেখতে হবে জার্নালের ইন্ডেক্সিংটা কি, বা কোন কোন ডাটা বেসে সে ইন্ডেক্স করা আছে, যেমন স্কোপাস, পাবমেড, ওয়েব অফ সায়েন্স, এগুলো আছে কিনা। এগুলো যদি থাকে তাহলে জার্নালটা খুব ভালো জার্নাল। আপনি এই ধরনের জার্নালগুলোকে সিলেক্ট করবেন।
আদারওয়াইজ কিন্তু অনেকে দেখা যায় প্রিটেটরি জার্নাল পেপার পাবলিশ করে, এটা করা যাবে না। কারণ প্রিটেটরি জার্নাল হচ্ছে একটা ফেক জার্নাল, যেখানে খুব সামান্য পরিমাণ টাকার বিনিময়ে তারা কোয়ালিটিলেস পেপার পাবলিশ করে, যার কারণে ওই জার্নালের কোনো স্কোপাস ইন্ডেক্স থাকে না, পাবমেটও থাকে না, ইভেন তাদের ওয়েব অফ সায়েন্স তো আর আগে থাকে না। কিন্তু গুগল স্কলার থাকতে পারে, কারণ এটা হচ্ছে একটা জেনারেল, যেখানে মোটামুটি সব ধরনের জার্নালে ইন্ডেক্স করা থাকে গুগল স্কলার, কারণ এই ডাটাবেসটা বেশ বড়। বাট আপনি যদি স্ট্যান্ডার্ড ফলো করতে চান সেক্ষেত্রে ডেফিনেটলি স্কোপাস, পাবমেড, ওয়েব অফ সায়েন্স এগুলো থাকতে হবে। এরপর যদি বলি চেক জার্নাল পলিসি, আপনাকে জার্নাল পলিসিটাকে একটু চেক করতে হবে। অর্থাৎ আপনাকে দেখতে হবে এই জার্নালটাকে ওপেন অ্যাক্সেস নাকি হচ্ছে সাবস্ক্রিপশন। ওপেন অ্যাক্সেস মানে কি? ওপেন অ্যাক্সেস মানে হচ্ছে আপনার আর্টিকেলটা সবাই ডাউনলোড করতে পারবে, পড়তে পারবে। আর সাবস্ক্রিপশন মানে হচ্ছে আপনার আর্টিকেল ডাউনলোড করতে পারবে না, পড়তে পারবে না। এইটা এখন এটা সুবিধা অসুবিধাটা কি? যদি সবাই এটা ডাউনলোড করতে পারে, পড়তে পারে ওপেন অ্যাক্সেস, সেক্ষেত্রে আপনার সাইটেশন অনেক বেড়ে যাবে, কারণ সবাই আপনার পেপারটাকে সাইট করবে। আর যদি কেউ ডাউনলোড করতে পারে না, পড়তে পারে না, যদি টাকাটা কিনতে হয় তাহলে অনেকে টাকাটা এটা কিনবে না, তখন দেখা যাবে যে আপনার পেপারে সাইটেশন অনেক কমে যাবে। আর আমরা জানি সাইটেশন এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ যখন আমরা জাজ করতে চাই কোনো একজন প্রফেসরকে বা একজন রিসার্চার বা সায়েন্টিস্টকে, তখন অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে গিয়ে তার সাইটেশনটা জানা। অর্থাৎ পেপারের কোয়ালিটি ভালো থাকলে তার সাইটেশন কিন্তু বেড়ে যাবে। তখন আমরা বলতে পারি যে ওই রিসার্চার বা ওই সায়েন্টিস্ট, তার ইম্প্যাক্ট আসলে অনেক বেশি সায়েন্টিফিক ওয়ার্ল্ডের ভিতরে। আপনি যদি ওপেন অ্যাক্সেসে পাবলিশ করতে চান আপনাকে টাকা দিতে হবে, আর আপনি যদি সাবস্ক্রিপশনে করতে চান সেক্ষেত্রে আপনাকে নর্মালি টাকা দিতে হবে না, আপনার ফ্রিতে এটা করতে পারবেন। এরপর হচ্ছে চেক ফর এনি আর্টিকেল প্রসেসিং চার্জ, অর্থাৎ এপিসি যেটাকে আমরা বলি, এটা আপনাকে এটা চেক করতে হবে। অর্থাৎ আপনি যে পেপারটা পাবলিশ করতে চাচ্ছেন যে জার্নালের আন্ডারে, ওই জার্নালে যদি পেপার পাবলিশ করতে চায় তার কত টাকা নেয়, এটা নর্মালি সিমিলার থাকে না, এটা ডিপেন্ড করে এক একটা জার্নাল এক এক রকম। তারপরেও যদি আমরা বলি জেনারেলি কত থাকে, যে 3,000, 2,000, $2,500 থাকে। অর্থাৎ যদি $2,000 থাকে তাহলে এটা বাংলাদেশি টাকা হচ্ছে 2,30,000 টাকা। আর যদি $3,000 থাকে তাহলে তো বুঝতে পারছি 3,30,000 টাকা এরকম, কারণ এখন ডলারের দাম তো আমরা সবাই জানি যে $1 সমান সমান 122-23 এরকম থাকে, বাট এটা কখনো কম বেশি হয়, প্লাস মাইনাস হয়। সো সেক্ষেত্রে একটা হিউজ পরিমাণ টাকা কিন্তু লাগে, অর্থাৎ 3 থেকে 4 লক্ষ টাকা লাগে পার পেপার। সো আপনার কাজের কোয়ালিটি খুব ভালো হতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি টাকা দিবেন বাট তারপর তারা আপনার পেপারটা পাবলিশ করবে না। এরপর হচ্ছে অ্যাসেস সাবমিশন টাইপ, অর্থাৎ আপনার যে এটা আছে যে পেপারটা আপনি কি করবেন, সাবমিশন যে করবেন, ওটার অ্যাসেস সাবমিশন টাইপটা কি হবে? যেমন আপনার ফুল রিসার্চ আর্টিকেল এটা আপনি সাবমিট করবেন, নাকি হচ্ছে আপনার রিভিউ পেপার, নাকি হচ্ছে শর্ট কমিউনিকেশন, নাকি হচ্ছে কেস স্টাডি, আপনি কোনটা সাবমিট করছেন, বা তাদের কোনো হচ্ছে কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা, লিমিটেশন আছে কিনা। যেমন অনেক জার্নাল আছে তারা শুধুমাত্র রিসার্চ পেপার পাবলিশ করে, তারা দেখা যায় কোনো রিভিউ আর্টিকেল পাবলিশ করে না। অনেকে আছে তারা কেস স্টাডি পাবলিশ করে না, অনেকে আছে তারা হচ্ছে এডিটোরিয়াল বা করেসপন্ডিং পাবলিশ করে না, বুক চ্যাপ্টার পাবলিশ করে না। সো আপনাকে এই বিষয়টা দেখে নিতে হবে যে এই জার্নাল কি আমার এই আর্টিকেলটা বা এই টাইপের আর্টিকেলকে পাবলিশ করে নাকি করে না, এই বিষয়গুলোকে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। অর্থাৎ এগুলো চেক করতে হবে ফার্স্ট অফ অল। এরপর হচ্ছে ভেরিফাই করতে হবে যে ওয়ার্ড লিমিট বা ফরম্যাটিং যেটা আছে এটা, কারণ দেখা যায় যে আমাদের আর্টিকেলগুলো কি হয়, নর্মালি একটা ওয়ার্ডের লিমিটেশন থাকে, আমরা চাইলে অনেক বেশি ইনফরমেশন অ্যাড করতে পারি না, কারণ ওয়ার্ড লিমিট যদি অনেক বেড়ে যায় বা ওয়ার্ডের পরিমাণ যদি অনেক বেড়ে যায়, সেক্ষেত্রে দেখা যাবে জার্নাল থেকে আপনাকে বলবে আপনার ওয়ার্ডের পরিমাণ অনেক বেশি, আপনি এটাকে রিডিউস করেন, দেন আবার সাবমিট করেন। সেক্ষেত্রে আপনি দেখবেন যে ওয়ার্ডের কোনো লিমিটেশন আছে কিনা বা তাদের স্পেশাল কোনো ফরম্যাটিং আছে কিনা, তখন আপনাকে সেটা ফলো করতে হবে। নেক্সট হচ্ছে প্রিপেয়ারিং দ্য ম্যানুস্ক্রিপ্ট। দেন আপনার কাজ হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট যেটা আছে, অর্থাৎ যেটা আপনি সাবমিট করবেন এটাকে প্রিপেয়ার করা। সেক্ষেত্রে আপনি কি করবেন, ফলো করবেন জার্নালের যে ফরম্যাটিং গাইডলাইন আছে, প্রতিটা জার্নালের কিন্তু এরকম গাইডলাইন আছে। সো ফার্স্ট অফ অল আপনার উচিত হচ্ছে সেগুলোকে একটু চেক করা, এগুলো দেখা, ওগুলো ফলো করে আপনার পেপারটাকে রেডি করা। সেক্ষেত্রে আপনি দেখবেন যে ফন্ট সাইজ কত, স্পেসিং কত, রেফারেন্সিং স্টাইল কি আছে, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। রেফারেন্স স্টাইল যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, অর্থাৎ প্রতিটা জার্নাল তার নিজস্ব রেফারেন্স স্টাইল আছে। আর আপনি যখন ওই জার্নাল পেপার সাবমিট করতে চাবেন আপনাকে কিন্তু ওইটা ফলো করতে হবে।
কারো কোনো কোশ্চেন আছে? যদি না থাকে দেন আমরা হচ্ছে কন্টিনিউ করি। এরপর হচ্ছে দেখবেন যে ওয়ার্ড কাউন্ট লিমিট যেটা আছে, এটা ওয়ার্ড লিমিট আছে নাকি, অর্থাৎ এটাকে 5,000 ওয়ার্ড নাকি 6,000 ওয়ার্ড, কত ওয়ার্ডে তার চাচ্ছে যদি রিভিউ আর্টিকেল হয়, আর রিসার্চ আর্টিকেল হয় তাদের ওয়ার্ড কত হবে এটা। এরপর হচ্ছে এনশিওর করতে হবে ফিগার অ্যান্ড টেবিল এগুলো রেজুলেশন যাতে ঠিক থাকে এবং ফরম্যাটিংটা যাতে ঠিক থাকে, এটা আপনাকে দেখতে হবে। এরপর হচ্ছে স্ট্রাকচার দ্য পেপার প্রপারলি, অর্থাৎ পেপারের স্ট্রাকচারটাকে আপনাকে ঠিক করতে হবে। যেমন প্রথমে আপনার টাইটেল পেজ থাকবে, টাইটেলটা হবে কনসাইজ অ্যান্ড ইনফরমেটিভ। এরপর অথর নাম আছে কিনা দেখতে হবে, অথর নাম, অ্যাফিলিয়েশন এবং করেসপন্ডিং অথর ডিটেলস আপনাকে প্রোভাইড করতে হবে পেপারের ভিতরে। এরপর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট যেটা 150 থেকে 300 ওয়ার্ডের ভিতর হয়, আর এর ভিতরে সামারাইজ থাকে, অবজেক্টিভ, মেথড, কিওয়ার্ড অ্যান্ড কনক্লুশন থাকবে। এরপর হচ্ছে কিওয়ার্ড, এটা আপনাকে চেক করতে হবে, নর্মালি 3টা থেকে 7টা কিওয়ার্ড থাকে। এরপর ইন্ট্রোডাকশন আছে কিনা এটা আপনাকে চেক করতে হবে, যেমন এই অনুযায়ী অর্থাৎ পেপারটাকে সাজাতে হবে। ব্যাকগ্রাউন্ড, রিসার্চ, প্রবলেম, অবজেক্টিভ অ্যান্ড সিগনিফিকেন্স। দেন হচ্ছে ম্যাথোডোলজি থাকবে, রেজাল্ট থাকবে, ডিসকাশন থাকবে, কনক্লুশন থাকবে, রেফারেন্স থাকবে। এরপর থাকবে হচ্ছে অ্যাকনলেজমেন্ট যদি অ্যাপ্লিকেবল হয়, অর্থাৎ আপনার এই পেপারটা পাবলিশ করার জন্য কোন প্রতিষ্ঠান বা কোন ইনস্টিটিউশন পে করছে বা টাকা দিচ্ছে, বা রিসার্চের কাজটা করার জন্য কোন ইনস্টিটিউশন আপনাকে টাকা দিয়েছে, কার আন্ডারে আপনি এটা করেছেন, তখন আপনাকে সেই ইনস্টিটিউশনের নামটা এখানে দিতে হবে। কোথায়? এই যে অ্যাকনলেজমেন্ট, এটার আন্ডারে। এরপর সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়াল যদি দরকার হয় আপনি এটা দিবেন, যেমন অ্যাডিশনাল যদি কোনো ফিগার বা ডাটা সেট বা এক্সটেন্ডেড ম্যাথডোলজি যদি থাকে এটা আপনি এখানে অ্যাড করে দিবেন। নেক্সট হচ্ছে চেকিং করতে হবে আপনাকে প্লাগারিজম অ্যান্ড এথিক্যাল কমপ্লায়েন্স, অর্থাৎ আপনি কি করবেন, এক্ষেত্রে টার্টিং যে সফটওয়্যার আছে এটা দিয়ে প্লাগারিজমটাকে আপনি চেক করবেন। এটা যেমন আপনাদেরকে যদি আমি একটা রিপোর্ট দেখাই, এই যে এটা হচ্ছে একটা প্লাগারিজম রিপোর্ট যেটা আমি এখন ওপেন করে রেখেছি। এই যে এখানে দেখা যাচ্ছে 30%, সো এটাকে মিনিমাম 20% হতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্লাগারিজমটা দেখাচ্ছে, অর্থাৎ যে যে লাইনগুলোতে হচ্ছে প্লাগারিজম ধরা পড়েছে সেগুলো এখানে রেড কালার, ভায়োলেট কালার, গ্রিন কালার দিয়ে শো করছে। সো আপনাকে এই লাইনগুলোকে চেঞ্জ করতে হবে যাতে করে এটা না থাকে, অথবা এগুলো ডিলিট করে দিতে হবে। অর্থাৎ আপনাকে এনশিওর করতে হবে আপনার যে অরিজিনালিটি আছে এটা যাতে ঠিক আছে। এরপর এটা কত 15%-এর বেশি হওয়া যাবে না, অর্থাৎ 15%-এর নিচে হতে হবে। তো দেখা যায় যে 20% হলে এটা হয়ে যায়, কোনো প্রবলেম হয় না। তো 20%-এর বেশি গেলে কিন্তু প্রবলেম। এরপর ইথিক্যাল অ্যাপ্রুভালস অ্যান্ড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যদি আপনার রিসার্চটা কোনো হিউম্যান বা এনিম্যাল সাবজেক্ট হয়ে থাকে তখন কিন্তু আপনাকে প্রোভাইড করতে হবে ইথিক্যাল ডিটেলস, কারণ আপনি একটা এনিম্যাল বডির উপরে কাজ করেছেন, নিজে নিজে এটা করতে পারবেন না, সেক্ষেত্রে আপনার একটা কি লাগবে, এথিক্যাল অ্যাপ্রুভাল লাগবে। সো ওইটাও আপনাকে প্রোভাইড করতে হবে যদি তারা চায় আর কি, এটা দিতে হয় আর কি। এরপর ডিসক্লোজার অ্যান্ড এনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যান্ড ফান্ডিং সোর্স, আপনাকে ফান্ডিং সোর্সটা এখানে অ্যাড করতে হবে, যে কে ফান্ড দিচ্ছে আর কোনো কনফ্লিক্ট নেই, এই বিষয়গুলো ক্লিয়ার করতে হবে। এরপর প্রিপেয়ারিং দ্য সাবমিশন ফাইল, অর্থাৎ আপনি পেপারটা যে সাবমিট করবেন সেক্ষেত্রে ওইটার সাবমিশন ফাইলটা কি হবে। দেখতে পাচ্ছি ম্যানুস্ক্রিপ্ট ফাইল নর্মালি কি হয়, ডক ফাইলে হয়, পিডিএফ তারা এটা নেয় না নর্মালি। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, যে ডক ফাইল যেটা আছে অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড এই আকারে ফাইলটাকে সেভ করে এইটাকে সাবমিট করতে হবে। কি কি ফাইল লাগবে, প্রথমে আমরা দেখতে পাচ্ছি ম্যানুস্ক্রিপ্ট ফাইল, এটা হচ্ছে আপনার মেইন যে ফাইলটা আছে এটা। এরপর কভার লেটার লাগবে, কভার লেটারের ভিতর কি কি থাকবে, যেমন এখানে টাইটেল অফ পেপার, পেপার টাইটেল থাকবে। এরপর রিসার্চ সিগনিফিকেন্সের সামারি থাকবে। এরপর হচ্ছে জাস্টিফিকেশন অফ সাবমিশন টু দ্য জার্নাল, এটা থাকবে। দেন হচ্ছে ডিক্লারেশন অফ অরিজিনালিটি অ্যান্ড কমপ্লায়েন্স উইথ ইথিক্যাল স্ট্যান্ডার্ড। দেন হচ্ছে করেসপন্ডিং অথর, কন্ট্যাক্ট ডিটেলস। করেসপন্ডিং অথর কি, যার সাথে কন্ট্যাক্ট করবে, যে হচ্ছে মেইন অথর। মেইন অথর বলতে বোঝাচ্ছি সুপারভাইজ করেছে কাজের জন্য, তিনি হচ্ছে করেসপন্ডিং অথর, তিনি মেইনলি হচ্ছে পেপারটাকে সাবমিট করবে। এরপর আরেকটা সাপ্লিমেন্টারি ফাইল যদি রিকোয়ার হয় তখন এটা আপনাকে দিতে হবে। এর মধ্যে কি থাকতে পারে, ফিগার, টেবিল, ডাটা সেট, কনফ্লিক্ট, এছাড়া আরো যা যা আছে সবকিছু। এরপর তার মানে এখানে কয়েকটা ফাইল আমরা পেলাম, একটা পেলাম আমরা ম্যানুস্ক্রিপ্ট, এরপর হচ্ছে কভার লেটার, একটা পেলাম সাপ্লিমেন্টারি ফাইল। এছাড়াও বেশ কিছু ফাইল লাগতে পারে জার্নাল অনুযায়ী কম বেশি, সো এটা ডিপেন্ড করে আপনি কোথায় এটাকে সাবমিট করছেন। এরপর সাবমিটিং দ্য ম্যানুস্ক্রিপ্ট, অবশ্যই আপনি এটাকে অনলাইনে সাবমিশন করবেন, এটা অনলাইনে করতে হয় আর কি। অর্থাৎ আপনি যেই
জার্নালে করতে চান সেই জার্নালে যাবেন, যাওয়ার পর ওইখানে অথর হিসাবে একটা অ্যাকাউন্ট করবেন, দেন ওইখানে পেপার সাবমিট করবেন। অবশ্যই এটা আপনি নিজে করবেন না, আপনার যে সুপারভাইজার আছে তিনি এটা করবেন। অনলাইন সাবমিশন, দেখা যায় মোস্ট অফ দ্য যে সাবমিশন সিস্টেমগুলো আছে যে সেটা হচ্ছে এলসিবিআর, এডিটোরিয়াল ম্যানেজার বা হচ্ছে স্প্রিঞ্জার্স, ম্যানুস্ক্রিপ্ট সেন্ট্রাল অর উইল স্কলার ওয়ান, এগুলো হচ্ছে অধিকাংশগুলো হচ্ছে এরকম। এরপর হচ্ছে রেজিস্টার করতে হবে একটা অ্যাকাউন্ট এবং ফলো করতে হবে সাবমিশন স্টেপ, যেটা আমি মাত্র বললাম। দেন সিলেক্টিং রিভিউ প্রেফারেন্স, সাম জার্নালস অ্যালাউ করে অথরকে টু সাজেস্ট প্রেফার্ড অ্যান্ড নন প্রেফার্ড রিভিউয়ার্স। অর্থাৎ আপনি যখন একটা পেপার সাবমিট করবেন, আপনি যদি চান যে আমার কিছু রিভিউয়ার আছে তারা আমার পেপারটাকে রিভিউ করবেন, দেন আপনি ওই রিভিউয়ারদের ডিটেলস অ্যাড করতে পারবেন। তবে এই ক্ষেত্রে মানুষ একটা আনইথিক্যাল কাজ করে, দেখা যায় যাদেরকে সিলেক্ট করে তারা তাদের ফ্রেন্ড হয়ে থাকে, যার কারণে তারা ওই জায়গা থেকে একটা বেনিফিট নেওয়ার ট্রাই করে। সো এটা টোটালি আনইথিক্যাল। জার্নাল যদি এটা বুঝতে পারে তাহলে আপনার পেপারটাকে রিটাচ করে দিবে, আর তারা এটা বুঝে যায়, টুডে আর টুমরো তারা এটা বুঝে যায়। ওকে, সো এই ধরনের কোনো আনইথিক্যাল কাজ করা যাবে না। এরপর হচ্ছে ফাইনাল ভেরিফিকেশন, অর্থাৎ আপনার ডাবল চেক করবেন অল ফাইলস, যতগুলো ফাইল আছে ওগুলো কয়েকবার করে চেক করবেন। এরপর অথর ডিটেলস গুলো চেক করবেন, কমপ্লায়েন্স গুলো চেক করবেন বিফোর সাবমিশন। এরপর যদি বলি পিয়ার রিভিউ প্রসেস, পিয়ার রিভিউ প্রসেস হচ্ছে যেটা আমাদের একটা ক্লাসে ছিল, যে পুরো জার্নাল যেটা আমরা পেপার রাইটিং থেকে শুরু করে পাবলিকেশন পর্যন্ত যে পুরো জার্নিটা আছে স্টেপ বাই স্টেপ, ওই ক্লাসের ভিতরে আমরা এই ডিটেলসটা দেখেছি পিয়ার রিভিউ প্রসেসটা অ্যাকচুয়ালি কি। এখন যদি একটু বলি, প্রথম হচ্ছে এডিটোরিয়াল রিভিউ, অর্থাৎ আপনি যখন নাকি পেপারটাকে সাবমিট করবেন তখন এডিটর স্ক্রিন করবে দ্য স্কোপ, অরিজিনালিটি অ্যান্ড ফরম্যাটিং, এই বিষয়টা তিনি প্রথমে দেখবে। যদি তারা এটা রিজেক্টেড দিয়ে দেয় তাহলে সে রিজেক্টেড দিয়ে দিতে পারে, এটা ডিপেন্ড করে এডিটোরিয়াল যে রিভিউর ওপর, সে আপনি অন্য জার্নালে সাবমিট করবেন আবার। এরপর হচ্ছে যদি পিয়ার রিভিউতে পাঠায়, আপনার পেপারের কোয়ালিটি যদি মোটামুটি ভালো হয় সেক্ষেত্রে পিয়ার রিভিউতে এটা যেতে পারে। পিয়ার রিভিউতে যদি চাই সেক্ষেত্রে 3 থেকে আপনার 6 উইক সময় লাগতে পারে, ডিপেন্ড করে। অনেক সময় দেখা যায় 3, 4, 5 মাসও কিন্তু লাগে, অ্যাকচুয়ালি ডিপেন্ড করে জার্নাল পলিসির উপর। এরপর হচ্ছে দি ম্যানুস্ক্রিপ্ট হচ্ছে পাঠানো হয় 2-3টা বা 3টা 4টা 5টা, ডিপেন্ড করে বিভিন্ন এক্সপার্ট যারা আছে রিভিউয়ার, তাদের কাছে এটা পাঠাতে হয় ফর ইভালুয়েশনের জন্য। পরে আপনার পেপারের ভিতরে যদি কোনো প্রবলেম থাকে তখন তারা এটাকে সলভ করে না, তারা এটাকে ফাইন্ড আউট করে, দেন কমেন্ট আকারে এডিটোরিয়াল বোর্ডের কাছে পাঠিয়ে দেয়, দেন ওইটা আবার আপনার কাছে পাঠিয়ে দেয় সেই জার্নালের পক্ষ থেকে। এটা এখানে বলা হচ্ছে যে ম্যানুস্ক্রিপ্ট গুলোকে 2-3টা এক্সপার্ট যারা আছে তাদের কাছে পাঠানো হয়, তার ইভালুয়েশন করে, দেন রিভিউয়ার এটা প্রোভাইড করে কমেন্ট সহকারে আর সাজেশন সহকারে ফর ইমপ্রুভমেন্টের জন্য। এরপর হচ্ছে রেসপন্ডিং টু রিভিউয়ার কমেন্ট, আপনার কাজ হচ্ছে রিভিউয়ার যে কমেন্ট দিয়েছে সেটাকে অ্যাড্রেস করা, সেটাকে ঠিক করা, সেটাকে কারেক্ট করা, ইমপ্রুভ করা। সো আপনি এটাকে করবেন, করার পর আপনি ডিটেল একটা রেসপন্স লেটার লিখবেন, যেটাকে বলে রিভিউটার লেটার। এটা লিখে আপনি ওইটা পাঠিয়ে দেবেন জার্নালকে, আবার অর্থাৎ আপনি রিভিশন করলেন। সেক্ষেত্রে আপনি যে জায়গা চেঞ্জ করেছেন ওই জায়গায় ডিফারেন্ট কালার করে দিবেন, যাতে করে ওই রিভিউয়ার বুঝতে পারে যে আপনি এই জায়গাগুলো চেঞ্জ করেছেন। এরপর হচ্ছে অ্যাকসেপ্টেন্স অ্যান্ড পাবলিকেশন, অর্থাৎ আপনার পেপারটা যদি অ্যাকসেপ্টেন্স হয়ে যায় আপনি একটা অ্যাকসেপ্টেন্স লেটার পাবেন। এটা অনেক সময় দেয়, অনেক সময় দেয় না, দেওয়া না দেওয়ার ওর উপর কোনো কিছু ডিপেন্ড করে না, এটা একদম সিলি একটা মেথড, এটা অ্যাকচুয়ালি কোনো কাজেরও না, এটাতে কোনো কাজও হয় না। বাট দেখা যায় অনেক জার্নাল দেয়, অনেক জার্নাল দেয় না, এমডিপিআই তারা দেয়, বাকি অন্য কোনো জার্নাল দেয় না আমি যতটা জানি। তার মানে অ্যাকসেপ্টেন্স অ্যান্ড পাবলিকেশন। অ্যাকসেপ্টেন্স লেটার, যদি আপনার পেপারটা অ্যাকসেপ্ট হয় সেক্ষেত্রে আপনি একটা রিসিপ্ট করবেন, হয়তো করতে পারেন একটা অ্যাকসেপ্টেন্স লেটার অফিসিয়ালি জার্নালের পক্ষ থেকে যে আপনার পেপারটা অ্যাকসেপ্ট হয়েছে। এরপর সে প্রুফ রিড করবে এবং ফাইনাল এডিট করবে, অর্থাৎ পেপার পাবলিশ করার আগে ফাইনালি এটাকে আবার এডিট করবেন এবং সাবমিট আপনার করবেন। তারপর হচ্ছে ডয় আইডি এবং অনলাইন পাবলিকেশনটা আসলে কি। ডয় আইডি যেটা সম্পর্কে আমরা জানি, এটাকে বলেছি ডয় আইডি হচ্ছে একটা এনআইডি নাম্বারের মতো, অর্থাৎ যেমন প্রত্যেকটা মানুষের এক একটা করে এনআইডি নাম্বার থাকে, ঠিক সেম ভাবে প্রত্যেকটা জার্নাল আর্টিকেলের একটা ডয় আইডি থাকে, যেটাতে আমরা ডিফারেন্সিয়েট করতে পারি বা সেপারেট করতে পারি, এই যে এই আর্টিকেলটা এইটা, আরেকটা আর্টিকেল হচ্ছে অন্যটা। অনেক সময় দেখা যায় নাম কিন্তু মিলে যেতে পারে, বাট ডয় আইডি কখনোই মিলে না। এরপর হচ্ছে প্রমোটিং ইউর রিসার্চ, আপনার পেপারটা যেহেতু পাবলিশ হয়েছে, আপনি যদি চান গুগল স্কলার, রিসার্চ গেট, লিঙ্কডইন, তারপর হচ্ছে একাডেমিক যে কনফারেন্স আছে সেখানে আপনার পেপারটা আপনি শো করাতে পারেন বা অ্যাড করাতে পারেন। এছাড়াও এখানে
আরো কয়েকটা আইডি খোলা যায়, যেমন আমাদের একটা অ্যাকাউন্টের উপর ক্লাস ছিল, সেখানে আমরা ডিটেলসে বলেছি। যেমন আপনার এখানে স্কোপাস অ্যাকাউন্ট আছে, সেটা আপনি সেখানে অ্যাড করতে পারেন, এটা অটোমেটিক অ্যাড হয়ে যায়। এরপর ওয়েব সাইজ এখানে অটোমেটিক অ্যাড হয়ে যায়। ওরা অর্কিড একটা আইডি আছে, যেটা আপনি চাইলে খুলতে পারেন, ওইখানে আপনি এটা অ্যাড করবেন। এছাড়াও ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যাটফর্ম আছে, যেখানে আপনি চাইলে আপনার রিসার্চের কাজটা শো করাতে পারেন। যেমন আমরা কি করি, আমরা যখন একটা ছবি তুলে আমরা ফেসবুকে দিই, তাই না, ইনস্টাগ্রামে দিই। এটা হচ্ছে আমাদের ডেইলি লাইফ বা সোশ্যাল যে অ্যাক্টিভিটিসগুলো আমরা করি, তখন হচ্ছে দেখা যায় আমরা এগুলো শেয়ার করে থাকি আমাদের সোশ্যাল মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাট যখন নাকি আমরা একটা রিসার্চের কাজ করে এটাকে পাবলিকেশন করি, তখন এমন সব প্ল্যাটফর্মে আমরা এটাকে শেয়ার করব যেখানে কিনা সব রিসার্চার আছে আর কি, তারা আমার কাজটাকে দেখবে। সেজন্যই কিন্তু আমরা এই ডিফারেন্ট ডিফারেন্ট যে প্ল্যাটফর্ম আছে সেখানে আমরা এটাকে শেয়ার করব। বাট এটাকে কখনো ইনস্টাগ্রাম বা ফেসবুকে দেওয়া উচিত না, কারণ অ্যাকচুয়ালি এটার সাথে এটা যায় না। এরপর হচ্ছে কনসিডার করতে হবে যে সামারি এন্ড ফর পাবলিক এনগেজমেন্ট। এরপর যদি বলি, কমন মিস্টেক আছে আমাদের বেশ কিছু, যার কারণে পেপার রিজেক্ট হতে পারে। প্রথমে রিজেকশনের হচ্ছে কারণ কি, প্রথম কারণ যদি বলি, আউট অফ জার্নাল স্কোপ, অর্থাৎ আপনার জার্নালটা যেই কাজের জন্য করা হয়েছে, আপনি ঠিক ডিফারেন্ট একটা কাজের জন্য বা পেপারটা ওই জার্নালে পাবলিশ করলেন। অর্থাৎ জার্নাল আপনার পাবলিশ করে হচ্ছে ন্যানো ম্যাটেরিয়াল এই ধরনের পেপার, আর আপনি কাজ করেছেন হচ্ছে প্লান্ট বা গাছ নিয়ে কাজ করেছেন। তখন আপনি যদি এই জার্নাল পেপারটা সাবমিট করেন, আপনার পেপারটা রিজেক্ট হবে, কারণ আপনার স্কোপটা কিন্তু মিলেনি, এটা আউট অফ স্কোপ হয়েছে। সেজন্য আপনাকে সিলেক্ট করতে হবে একটা অ্যাপ্রোপ্রিয়েট জার্নাল, যে জার্নালটা আপনার প্লান্ট রেলিভেন্ট পেপারগুলো পাবলিশ করে। যেমন ফাইটো মেডিসিন একটা জার্নাল আছে, আপনি চাইলে সেখানে সাবমিট করতে পারেন। ফাইটো কেমিস্ট্রি, প্লান্ট রেলিভেন্টগুলো আপনি সেখানে পাবলিশ করতে পারেন। এরপর হচ্ছে হাই প্লাজারিজম, অর্থাৎ আপনার প্লাগারিজম যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রেও কিন্তু পেপার রিজেক্ট হতে পারে। সেক্ষেত্রে কি করতে হবে, আপনাকে যে টার্নিটি সফটওয়্যার আছে সেটা দিয়ে চেক করতে হবে, চেক করে যাতে লেস দেন 20 থাকে এই অবস্থা নিতে হবে, তারপর পেপারটা সাবমিট করবেন, আদারওয়াইজ কিন্তু ইউর পেপার উইল বি রিজেক্টেড। নেক্সট হচ্ছে পুয়ার ল্যাঙ্গুয়েজ অর স্ট্রাকচার, অর্থাৎ আপনার পেপারে যদি স্ট্রাকচার যদি ঠিক না থাকে, অর্থাৎ প্রথমে আমাদের থাকবে কি অ্যাবস্ট্রাক্ট, তারপর থাকবে ইন্ট্রোডাকশন, অর্থাৎ এই যে সিকোয়েন্সটা আছে এটা যদি না মেনটেন করা হয়, অথবা আপনার ল্যাঙ্গুয়েজটা যদি খুবই পুয়ার হয়, খুবই দুর্বল হয়, উইক হয়, সেক্ষেত্রে কিন্তু পেপার রিজেকশন হতে পারে। সেক্ষেত্রে আপনি যদি চান কোনো প্রফেশনালের হেল্প নিতে পারেন, এটা বিভিন্ন জার্নাল আছে তারা এই সাপোর্টটা দেয়, তবে তাদেরকে টাকা দিতে হয় সেক্ষেত্রে। এরপর হচ্ছে উইক ম্যাথোডোলজি, যেটা আছে এটা ম্যাথোডোলজি যদি দুর্বল হয়, আপনার পেপার রিজেক্ট হতে পারে। এরপর হচ্ছে কাজের ভিতরে যদি কোনো নোবেলিটি না থাকে বা তার যদি অভাব থাকে, আমরা এখন কি করি, অন্য একজন যা কাজ করছে জাস্ট ওইটাকে রেপ্লিকেট করে দিই, কপি করে জাস্ট মানটা একটু চেঞ্জ করে দিই, বা উনি যে টপিকের উপরে কাজ করেছে আমি ঠিক সেম টপিকের উপরে কাজ করি। তাহলে প্রবলেমটা কি হয়, প্রবলেমটা হচ্ছে যে রেপ্লিকেট হলো কাজের ভিতরে, অর্থাৎ কাজের ভিতরে কোনো নোবেলিটি নেই। প্রথমে যে মানুষটা কাজ করলো তার কাজটা তো ঠিক ছিল, কারণ হচ্ছে তিনি তো একটা নিউ আইডিয়া জেনারেট করে এটা করেছে। বাট আপনি কি করলেন, আপনি করলেন জাস্ট এটাকে কপি করে বসায় দিলেন, বা কপি করে আপনি এটাকে রেপ্লিকেট করে দিলেন আপনার ল্যাবের ভিতরে, বা আপনার ল্যাবেও কাজ করলেন না, দেখা গেল যে মান চেঞ্জ করে উপরে নিচে করে লেখা চেঞ্জ করে আপনি এটাকে পাবলিশ করে দিলেন। তখন কি হবে, আপনার কাজের ভিতরে ইনসাফিসিয়েন্ট যেটা আছে এই জিনিসটা থাকবে, নোবেলিটি কিন্তু থাকবে না। সো আপনার পেপারটা কিন্তু রিজেক্ট হওয়ার পসিবিলিটি অনেক 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 বেশি। এরপর হচ্ছে ইথিক্যাল ভায়োলেশন, অর্থাৎ আপনি যদি কোনো ধরনের ইথিক্যাল ভায়োলেশনটাকে যদি মানে মেনটেন যদি না করেন, তাহলে এই ধরনের প্রবলেম হতে পারে। এটা কেমন, যেমন ধরেন যে আমরা জানি যে একটা বা এট এ টাইম একটা পেপারকে একটা জার্নাল সাবমিট করতে পারে আর কি, বাট আপনি এটাকে মেনটেন করলেন না, আপনি মাল্টিপল জার্নালে পেপার সাবমিট করলেন, তখন এটা কিন্তু প্রবলেম, কারণ আপনি কিন্তু রুলস ব্রেক করেছেন, তখন আপনার পেপারটা কিন্তু রিজেকশন হতে পারে। সো এই ধরনের কোনো আনএথিক্যাল কাজ করা যাবে না। যাক, এই ধরনের কাজ যদি আপনারা না করেন, তাহলে আশা করা যায় আপনাদের পেপারটা ভালো জায়গায় ইনশাল্লাহ পাবলিশ হবে। ফাইনাল টিপস যেটা, জাস্ট আপনাকে একটা রাইট জার্নাল সিলেক্ট করতে হবে, জার্নালের যে গাইডলাইন আছে স্ট্রিক্টলি এটাকে ফলো করতে হবে, ওর যে ফরম্যাটিং করতে হবে। এরপর হচ্ছে প্লাগারিজমটাকে চেক করতে হবে, স্ট্রং একটা কভার লেটার লিখতে হবে, রিভাইজ করতে হবে, রিভিউর বেস্ট কমেন্টের উপর ভিত্তি করে আপনাকে ওইটাকে রিভাইজ করতে হবে। এরপর হচ্ছে পিয়ার রিভিউর সময় আপনাকে জাস্ট একটু ধৈর্য ধারণ করে অপেক্ষা করতে হবে। এই কাজগুলো যদি নর্মালি করেন, ইনশাল্লাহ আশা করা যায়
আপনার পেপারটা খুব ভালো একটা জার্নালে কিন্তু পাবলিশ হবে। এখন আমাকে কাইন্ডলি একটু বলেন তো, আপনাদের কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ের উপর বা অন্য যে কোনো বিষয়ের উপর? ভাইয়া, হুম। বলছি কি এই যে আমরা যদি কোনো যে প্রফেশনালের কাছ থেকে অ্যাডভাইস নিই এই বিষয়ে, জি নেওয়ার জি। পরে একজন থেকে যদি একাধিক জন নেয় তো তাদের ক্ষেত্রে প্লেজারিজম আসার সম্ভাবনা কিরকম? মানে এটা কি রিসার্চ টপিকের জন্য নাকি হচ্ছে অন্য কোনো কিছুর জন্য? মনে করেন একটা টপিকের উপরে দুইজন করছে, সেটা একই প্রফেশনালের কাছে ইনকেস হয়ে গেছে, সেক্ষেত্রে কি প্লেজারিজম আসার সম্ভাবনা বেশি থাকবে এরকম? না, এমনটা হওয়ার পসিবিলিটি খুব কম, কারণ যে আপনাকে অ্যাডভাইস দিচ্ছে বা যে আপনাকে মেন্টরিং করছে সে তো দুজনকে দুইটা ডিফারেন্ট ম্যাথোডোলজি ফলো করে কাজ করাবে। যেমন আমি একটু বলি আপনাকে, আমাদের রিসার্চ টিমের সাথে যারা কাজ করে, তো আমি হচ্ছে মেন্টরিং করি সবাইকে। ইনস্ট্যান্ট আমি আপনাকে একটা টপিক বানিয়ে দিলাম। সাপোজ আপনার এখানে ধরেন যে সাপোজ 10 জন আছেন, এখন 10 জনকে আমি 10টা টপিক বানিয়ে দিতে পারবো ইনস্ট্যান্ট, উইদাউট প্রিপারেশন। ওকে, যে কোনো টপিকের উপর আমি দিতে পারবো, এটা প্রবলেম নাই, আমি এটা দিলাম। এখন আমি তো একজন, বাট আপনার হচ্ছেন কজন? 10 জন। এখন 10 জনকে আমি 10 রকম দিতে পারবো, কারণ আমি ক্যাপাবল, সেই জন্য আমি দিতে পারবো। আর এইটার জন্য কোনো রেপ্লিকেট হবে না। কেন হবে না? সাপোজ আপনি হয়তো ক্যান্সার নিয়ে কাজ করেন, কোনো সমস্যা নেই, ধরে নিচ্ছে আপনি লিভার ক্যান্সার নিয়ে কাজ করতে চান। এখানে যারা আছে সবাই বলে আমি লিভার ক্যান্সার নিয়ে কাজ করতে চাই, ওকে করেন, কোনো প্রবলেম নেই। এখন লিভার ক্যান্সার তো অনেকগুলো সেক্টর আছে, অনেকগুলো স্কোপ আছে, রাইট? এখন এক একজন হচ্ছে এক একটা স্কোপ নিয়ে কাজ করতে পারে চাইলে, তখন রেপ্লিকেট হওয়ার কোনো পসিবিলিটি নেই। আমি কিন্তু মানুষ একজন। অথবা সবাই বললো আমি একটা টপিক নিয়ে কাজ করব। একটা টপিক বলতে কোনটা? সবাই বললো যে আমি শুধুমাত্র ট্রিটমেন্ট এই সাইটটা নিয়ে কাজ করব, ওকে করেন। এখন ট্রিটমেন্ট এখানে তো আসলে অনেকগুলো টপিক আছে আবার, তাই না? অনেকভাবে একজন দেখা গিয়েছে যে আপনার শুধুমাত্র সিনথেটিক যে ড্রাগ আছে ওইটার উপর ভিত্তি করে সে রিসার্চে কাজ করবে, সে ওইটা নিয়ে করলো। আরেকজন বললো না আমি শুধুমাত্র মেরিন যে প্রোডাক্ট গুলো আছে যেগুলো সমুদ্র থেকে পাওয়া যায় ওইটা নিয়ে কাজ করব, ওকে আপনি করেন, কোনো প্রবলেম নেই। একজন বললো না আমি হচ্ছে এই জায়গা থেকে যে ন্যাচারাল যে প্রোডাক্ট আছে, মেরিন প্রোডাক্ট ইটস ওয়ান কাইন্ড অফ ন্যাচারাল প্রোডাক্ট, বাট আমি ওই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাই যেটা প্লান্ট থেকে পাওয়া যায়, গাছ থেকে পাওয়া যায়, ওকে আপনি করেন, কোনো প্রবলেম নেই। এরপরে যখন গাছ থেকে নিতে যাবেন তখন ওইখানে অনেক ধরনের ভ্যারাইটি আছে। একইভাবে আপনি যখন নাকি হচ্ছে সমুদ্র থেকে কোন একটা প্রোডাক্ট নিবেন তখন ওইখানে অনেক ভ্যারাইটি আছে, ওইখানে প্লান্ট আছে, ওইখানে উদ্ভিদ বলেন, তারপর হচ্ছে কি বলে এটাকে, মানে অ্যালজিন, শৈবাল আছে, ডিফারেন্ট ডিফারেন্ট অনেকগুলো আছে, একটার ভিতর অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, ওগুলো নিয়ে হচ্ছে আপনি করতে পারেন। অর্থাৎ এখানে কিন্তু ডিফারেন্ট হয়ে যাচ্ছে কাজের। অথবা আপনি যদি চান না এখানে সবাই বললো না আমি সবাই মিলে হচ্ছে যে শৈবাল যেটা পাওয়া যায় আপনার সমুদ্র থেকে ওইটা নিয়ে কাজ করতে চাই, সবাই বললো আমি একটা শৈবাল নিয়ে কাজ করবো, সবাই সাপোজ বললো আমি ওই একটা শৈবাল নিয়ে হচ্ছে কাজ করব এই লিভার ক্যান্সারের ট্রিটমেন্ট করার জন্য, তাও করা যাবে, কোনো প্রবলেম নেই। তখন কি করতে হবে আমাকে? ম্যাথোডোলজি ডিফারেন্ট ডিফারেন্ট করে দিতে হবে। একজন হয়তো সে ওই জায়গা থেকে যে কম্পাউন্ড গুলো পেলো, কম্পাউন্ড পেয়ে সে ইন সিলিকো করলো, অনেকে করলো হচ্ছে ইন ভিট্রো, অনেকে করলো হচ্ছে ইন ভিভো, অনেকে করলো হয়তো সার্ভে, অনেকে হয়তো অন্য কোন মেথড অনুযায়ী কাজ করলো। অর্থাৎ যে এক্সপেরিমেন্ট আমরা করতে চাচ্ছি এইটার তো আবার অনেকগুলো আছে, তাই না? অনেকগুলো ভাগ আছে, এক একজন হয়তো এক একটা ম্যাথোডোলজি নিয়ে কাজ করলো, তখনও কিন্তু কাজের মধ্যে ডিফারেন্সিয়েট এই জিনিসটা চলে আসছে, রাইট? সেজন্য হচ্ছে কখনো এটা আসলে পসিবল না। যদি হ্যাঁ, যদি আমি যদি চাই সবাইকে আমি সেম টপিক দিব তাহলে এটা হতে পারে, আদারওয়াইজ তো এটা হওয়ার কোনো পসিবিলিটি নাই। মানে বিষয়টা কি ক্লিয়ার হয়েছে? জি ভাই। ওকে, এখন আপনাদের যা যা কোশ্চেন আছে আমাকে কাইন্ডলি একটু করেন, আপনাদের যে কোনো বিষয়ের উপর। হ্যাঁ, আমার তো একটা কোশ্চেন আছে টপিক সিলেকশনের উপর। শিওর। যে আমি ওই যে বায়ো ইনফরমেটিক্স বা মলিকুলার বায়োলজি, জি। এগুলোর কি ধরনের টপিক নিয়ে মানে বর্তমানে কাজ করলে সেটা দিয়ে আসার সম্ভাবনা বেশি, মানে কি হওয়ার সম্ভাবনা বেশি? পাবলিক হবে তারা দ্রুত বা সেটা সাকসেসফুল ওকে, হবে এরকম? প্রথম হচ্ছে যে যে কোনো কাজে আমরা করি না কেন তার কোয়ালিটি যদি মোটামুটি ভালো হয় সেটা পাবলিকেশন করা পসিবল। এইটার জন্য আমাকে খুব একটা ইউনিক টপিক, এমন ইউনিক টপিক হতে হবে যেটা হচ্ছে এর আগে কেউ কখনো করে নাই, এই ধরনের কথাবার্তা যারা বলে
তারা অ্যাকচুয়ালি মানে ভুল বলে আর কি, তাদের এই কথাটা সত্যি না। কেন সত্যি না? সাপোজ আপনি এমন একটা ইউনিক টপিক নিয়ে কাজ করতে চান যেটা এর আগে কেউ কখনো কাজ করেনি। এখন কথা হচ্ছে আপনি তাহলে ওই টপিকটা কিভাবে পেলেন? আপনি কোথাও না কোথাও দেখছেন, রাইট? এমন তো এমন কি কোনো কিছু আছে যে মানে কোথাও কোনো লেখা নেই বাট আমার মাথায় চলে আসছে? এমনটা তো হওয়া পসিবিলিটি খুবই খুবই কম। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? যেহেতু হচ্ছে অন্য কেউ এটা নিয়ে কাজ করেছে অলরেডি, সো আমাকে ওইরকম একটা টপিক নিতে হবে, বাট আমি ওই হুবহু সেম টপিকটা নিব না, আমি তার আশপাশ থেকে একটা টপিক নিব। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? জি ভাই। কারণ সাপোজ আপনি এমন একটা টপিক নিলেন, ধরে নিচ্ছে আপনার মাথায় এমন একটা আইডিয়া চলে আসলো যে আইডিয়াটা নিয়ে এরা কে কখনো কাজ করেনি। আপনি যখন ওইটা নিয়ে কাজ করতে যাবেন তখন আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন? উত্তর হচ্ছে পারবেন না। কেন পারবেন না? অনেকগুলো লিমিটেশন আছে। যেমন আপনি যখন ওই টপিকের উপরে কোনো রিসার্চ পেপার সার্চ করবেন, প্রিভিয়াস পাবলিকেশন হয়েছে কিনা, আপনি তো কোনো আর্টিকেল খুঁজে পাবেন না, তাই না? তখন আপনি যদি কোনো আর্টিকেল ওই পেপার উপরে ওই টপিকের উপর খুঁজে না পান, আপনি কিভাবে কাজ করবেন? আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? সাপোজ আপনি জি ভাই। চায়না থেকে একটা প্লান্ট নিলেন, এমন একটা প্লান্ট যেটা নিয়ে আপনি কাজ করতে চান। প্লান্টটা খুবই রেয়ার প্লান্ট, বাট আপনি ওটা নিলেন। আসলেই ওই প্লান্টটা নিয়ে এরা কেউ কখনো কাজ করেনি। আপনি ফার্স্ট টাইম যে প্লান্ট নিয়ে এসে কাজ করতেছেন, খুব ভালো কথা। এখন কথা হচ্ছে আপনি যখন ওই প্লান্ট নিয়ে কাজ করবেন তখন ওই প্লান্ট রিলেভেন্ট ইনফরমেশন কোথায় পাবেন আপনি? তাই না? আপনাকে তো ইন্টারনেট থেকেই তো খুঁজে বের করতে হবে। কিন্তু ইন্টারনেটে তো এই ধরনের কোনো ইনফরমেশন নাই, কারণ এটা নিয়ে এর আগে কেউ কখনো কাজ করে নাই। তার মানে কি আপনি টপিকটা নিয়ে কাজ করতে পারবেন? আপনি তো পারবেন না। সাপোজ আমি আপনার হাতে একটা প্লান্ট দিলাম, প্লান্ট দিয়ে বললাম যে আপনি এটা নিয়ে কাজ করেন। এখন আপনি কি করবেন? প্লান্টের নাম আমাকে জিজ্ঞাসা করবেন, আমি নামটা আপনাকে বলে দিলাম। এখন আপনার নাম লিখে যখন নাকি গুগলে সার্চ করেন দেখেন কোনো ইনফরমেশন নাই, তখন তো আপনি বুঝতে পারবেন না আসলে এই প্ল্যানটা আসলে কি। শুধুমাত্র এটার নাম জানি আমি, এটার হচ্ছে সাপোজ আপনাকে ক্লাস যে না সব কিছু বলে দিলাম, কিন্তু এইটার নিয়ে আসলে কোনো কাজই করা হয় না একা। তখন আপনি তো নিজে কনফিউজড হয়ে যাবেন যে এটা নিয়ে আমি এখন করবোটা কি? এটার মধ্যে কি এন্টি ক্যান্সার অ্যাক্টিভিটি আমি দেখবো? দেখি তো এর মধ্যে কোনো এন্টি ক্যান্সার অ্যাক্টিভিটি আছে নাকি নেই। যখন আপনি সার্চ করবেন গুগল স্কলার দেখবেন কোনো কিছু নেই, তাহলে এটা নিয়ে কাজ করা যাবে? কাজ করা যাবে না। এটার ভিতরে কি কি কম্পাউন্ড আছে আপনি এটা জানেন না। জানতে হলে কি করতে হবে? সার্চ করতে হবে। যখন সার্চ করলেন দেখলেন এই পেপার এলিমেন্ট কোনো ইনফরমেশন নাই, কারণ এটা নিয়ে এর আগে কেউ কখনো কাজ করেনি। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি? অর্থাৎ জি ভাই। আমাকে এমন একটা টপিক সিলেক্ট করতে হবে যেটা হচ্ছে যে আপনার একদম এক্সিস্টিং নাই, বিষয়টা ওরকম না। অবশ্যই এটা এক্সিস্টিং আছে, এটা নিয়ে এর আগে কাজ করা হয়েছে, তবে আমি ভিন্ন ধর্মী কাজ করব যেটা করা হয় না। যেমন ধরেন তুলসী পাতা, আপনি চান হচ্ছে তুলসী পাতা নিয়ে কাজ করবেন, খুব ভালো কথা। অলরেডি তুলসী পাতা নিয়ে কিন্তু কাজ করা হয়েছে হিউজ, হাজার হাজার লক্ষ লক্ষ পেপার পাবলিশ করা হয়েছে। আপনি দেখলেন যে অনেকগুলো টেস্ট করা হয়েছে, কিন্তু তুলসী পাতা নিয়ে এই টেস্টটা করা হয় না, যে তুলসী পাতা খেলে আমাদের যে অ্যাপেন্ডিক্সে যে সাইজটা যে বড় হয়, এইটাকে রিডিউস করতে কি তুলসী পাতা মানে ইফেক্ট আসে নাকি নেই, এইটা নিয়ে কোনো কাজ করা হয়নি। তবে তার সিমিলারিটির অনেক ধরনের কাজ করা হয়েছে। তখন আপনি কি করতে পারবেন? এইটা নিয়ে আপনার কাজ করতে পারবেন যে যাদের নাকি অ্যাপেন্ডিক্সের ব্যথা আছে, আমি চাই যে তাদের যে তুলসী পাতা খাওয়ানো হয় এটা যাতে কমে যায়। এটা কি ওই ব্যথাটা কমাতে পারে নাকি পারে না? এটা নিয়ে কোনো কাজ করা নাই, বাট তুলসী পাতা নিয়ে অনেক কাজ করা হয়েছে, অনেক এক্সপেরিমেন্ট করা হয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট, বাট এই সেক্টরটাতে কাজ করা হয় না। তখন আপনি কি করবেন? এইটার উপরে কাজ করতে পারবেন। এইটা হচ্ছে আপনার জন্য একটা নোবেল টপিক। তখন আপনি কি করবেন? আপনি দেখবেন যে তুলসী পাতার ভিতরে হচ্ছে কি কি কম্পাউন্ড আছে, এগুলো আপনি দেখবেন। তারপর হচ্ছে দেখবেন যে তুলসী পাতার মধ্যে কোন কোন ইফেক্ট আছে, ওগুলো আপনি দেখবেন। এরপর আপনি দেখবেন যে তুলসী পাতার মধ্যে কি অ্যানালজেসিক কোনো ইফেক্ট আছে নাকি নেই। অ্যানালজেসিক মানে কি? অর্থাৎ যেটা কি পেইনটাকে রিডিউস করতে পারে। যদি দেখেন যে অ্যানালজেসিক এই ইফেক্টটা আছে, তবে তুলসী পাতা যদি আমরা খাই সেক্ষেত্রে হচ্ছে বা যদি লাগাই তাহলে আমার হাতের ব্যথা কমে যায়। আপনি একটা আইডিয়া পেলেন, একটা ক্লু পেলেন, ও আচ্ছা, তার মানে তুলসী পাতা এ কিন্তু হাতের যে মাসল আছে এইটার যদি কোনো পেইন হয় এইটাকে সে রিডিউস করতে পারে। ওকে, তার মানে খুব সম্ভাবনা আছে যে যাদের কিনা অ্যাপেন্ডিক্স সাইডে যে ব্যথা আছে ওইটাকে রিডিউস করতে পারে। দেন আপনি গবেষণা শুরু করলেন, আপনি ইঁদুর নিয়ে কাজ করলেন, বা আপনাকে যে যে ম্যাথোলজি দেওয়া হলো বা যে যে ফ্যাসিলিটি দেওয়া হলো সেই অনুযায়ী আপনি কাজ করলেন। এরপর আপনি একটা
রেজাল্টে আসলেন যে এটা কি ওই ব্যথাটা কমাতে পারে নাকি পারে না, তখন দেখেন আপনার কাজটা কিন্তু নোবেল, বাট আপনার আশেপাশে যা আছে যত জায়গা থেকে ইনফরমেশন নিয়েছেন সেগুলো কিন্তু নোবেল না, কারণ সেগুলো নিয়ে অলরেডি কাজ করা হয়েছে আর ওগুলোর উপরে ভিত্তি করেই আপনি সামনের দিকে কিন্তু আগাতে পেরেছেন। আমি কি এখন বিষয়টা বুঝাতে পেরেছি? জি ভাই। ওকে, থ্যাংক ইউ। বাকি যারা আছে আমরা একটু কোশ্চেন করি, বা যারা আছেন আপনারা যদি আরো কোশ্চেন থেকে করতে পারেন, কোনো প্রবলেম নেই, যে কোনো বিষয়ের উপর, আমাদের হায়ার স্টাডি থেকে শুরু করে আমাদের কোর্স রেলিভেন্ট বা আমাদের আরো যা যা কোর্স আছে আর কি, সবগুলো রেলিভেন্ট হচ্ছে কোশ্চেন করতে পারেন, কোনো প্রবলেম নেই। আর আপনাদেরকে একটু বলে দিই, আমাদের নেক্সট যে কোর্স যেটা আছে এটা ইনশাল্লাহ হয়তো আমরা শুরু করব নেক্সট মান্থ। ওইটা হচ্ছে কম্পিউটার এইডেড ড্রাগ ডিজাইন, অর্থাৎ আপনি একটা কম্পাউন্ড দিয়ে কিভাবে একটা ড্রাগ ডিজাইন করতে পারবেন। লাইক হচ্ছে আপনার মাইগ্রেনের প্রবলেম, এখন এই যে একটা যে প্রবলেম বা একটা যে ডিজিজ, এটাকে আপনি কিভাবে ট্রিট করবেন। ট্রিট করার জন্য সাপোজ আপনাকে আমি দিলাম হচ্ছে কোয়ারসাটিন, কোয়ারসাটিন বা লাইকোপেন। ওকে, লাইকোপেন একটা হচ্ছে কেমিক্যাল কম্পাউন্ড যেটা আমরা টমেটোর ভিতরে পাই। এখন এই লাইকোপেন দিয়ে কিভাবে আপনি মাইগ্রেনটাকে ট্রিট করার জন্য একটা ড্রাগ বানাবেন, একটা মেডিসিন বানাবেন। মেডিসিন বলতে কি, যেমন প্যারাসিটামল একটা মেডিসিন, তারপর হচ্ছে অনেক ধরনের অ্যান্টিবায়োটিক আছে না, যেমন সিপ্রোফ্লক্সাসিন আছে, সেফ্রাডিন আছে, তাই না, এজিথ্রোমাইসিন আছে, ইরিথ্রোমাইসিন, এই যে ভিন্ন ভিন্ন যে আপনার ড্রাগ আছে বা মেডিসিন আছে, এগুলো যে ডিজাইন করা আর কি, ওই একটা কম্পাউন্ডের উপর ভিত্তি করে আপনি ধরেন এই ধরনের যে ডিজাইনগুলো আছে এগুলো করতে পারবেন। সো ওইটা নিয়ে হচ্ছে মূলত আমাদের ড্রাগ ডিজাইনের যে কোর্স যেটা আছে, এটা হয়তো শুরু হবে আপনার নেক্সট মান্থ থেকে ইনশাআল্লাহ, সবকিছু ঠিকঠাক থাকলে। সো আপনারা যদি চান বা ইন্টারেস্টেড যদি থাকেন, সো ওইটাতে জয়েন হইতে পারেন, আর না হইলেও কোনো প্রবলেম নেই। আপনাদের যার যেটা গোল দোয়া করি সেটা আপনারা অ্যাচিভ যাতে করতে পারেন। আর আমরা তো আছি যে কোনো সময় আপনাদের যে কোনো ধরনের হচ্ছে যদি প্রবলেম বলেন বা কাজ করতে গিয়ে আটকে যান, যে কোনো ধরনের সাপোর্ট দরকার হবে, আমরা অলওয়েজ আছি আপনাদেরকে সেই সাপোর্টটা প্রোভাইড করার জন্য। এখন আমাকে কাইন্ডলি একটু বলেন তো যে আপনাদের আর কি কি মানে কোশ্চেন আছে, আপনাদের যা কোশ্চেন আছে কাইন্ডলি আমাকে করতে পারেন, কোনো প্রবলেম নেই, আমি আছি। এনিওয়ান, কারো কোনো কোশ্চেন কি নেই? কি বলে না, কোশ্চেন তো থাকার কথা, আমাদের তো অনেক কোশ্চেন থাকতো, আপনাদের কোনো কোশ্চেন নেই কেন, আমি তো এটাই বুঝি না। আমি বেশিরভাগ কোশ্চেন তো ক্লাসে ক্লিয়ার করে ফেলছি। হুম, আপনাদেরকে আমি একটু বলি, যেহেতু কারো কোনো কোশ্চেন নাই, আমাদের এই কোর্সটার ভিতরে আমরা আপনাদেরকে অনেক ভ্যালু দেওয়া ট্রাই করেছি। আমি জানি না আপনারা কতটা হচ্ছে নিয়েছেন এই জায়গা থেকে, ট্রাস্ট মি, আমি আপনাদেরকে আবার রিমাইন্ডার দিচ্ছি, আপনারা যদি আমাদের এই কোর্সটাকে আরেকবার একটু রিভিউ করে আসেন, যেহেতু এখন পর্যন্ত অনলাইনে ক্লাসগুলো আছে আমাদের ইউটিউবের ভিতরে পেয়ে যাবেন, হয়তো আমরা খুব দ্রুত এগুলোকে ভেরি সুন প্রাইভেট করে দিব। দেন আপনারা যদি চান আপনাদেরকে আমি দিয়ে দিব ইমেলের ভিতরে বা ইমেলের মাধ্যমে, কোনো প্রবলেম নেই, ওইটা আপনাদের অ্যাক্সেস থাকবে আর কি। বাট আমি আপনাদেরকে বলি একটু যে আপনারা যদি আমাদের ক্লাসগুলো একটু দেখে আসেন, টু বি অনেস্ট, আপনারা দেখবেন এখানে অনেক পরিমাণ ভ্যালু আপনাদেরকে দেওয়া হয়েছে, অনেক অনেক। আপনারা হয়তো ক্লাসগুলো হয়তো অনেকজন কনসেন্ট্রেশন দেন নাই, বা অনেকগুলো ক্লাস আপনার প্রেজেন্ট ছিলেন, অনেকগুলো ক্লাসে আপনার প্রেজেন্ট ছিলেন না। যেটাই হোক, আমি আপনাদেরকে বলি আপনার ক্লাসগুলো একটু কাইন্ডলি দেখবেন আর কি, ক্লাসগুলো একটু দেখবেন, কারণ এখানে আমরা প্রতিটা বিষয় হচ্ছে ধরে ধরে বোঝানোর ট্রাই করেছি। আমি ট্রাই করেছি যাতে করে প্রতিটা বিষয় হচ্ছে কাভার দেওয়া যায়। আর যেহেতু এটা হায়ার স্টাডি আর রিসার্চ ছিল, একসাথে কম্বাইনলি ছিল, আমরা চাইলেও হচ্ছে রিসার্চের দিকে খুব বেশি আমরা ফোকাস করতে পারিনি, কারণ এটা করা অ্যাকচুয়ালি পসিবলও ছিল না, কারণ আমাদের এখানে হায়ার স্টাডি এই বিষয়টা আমাদের কাভার করতে হয়েছে। আমরা মনে করেন আপনাদেরকে যেভাবে হচ্ছে সিবি বানানো থেকে শুরু করে প্রফেসরকে ইমেল করা, আমি চাইলেই আপনাদেরকে একটা এআই এর মাধ্যমে হচ্ছে এটা করে দেখাতে পারতাম, বা হচ্ছে একটা এআই এর মাধ্যমে আপনার ইনফরমেশন গুলো দিবেন, অটোমেটিক তার একটা সিবি মেক করে আপনাকে দিবে, এটা হচ্ছে করে দেখাতে পারতাম। অনেকগুলো মানে কি বলে আননেসেসারি বা অপ্রয়োজনীয় কাজ ওগুলো দেখাতে পারতাম। অ্যাজ ইউজুয়াল আপনারা ইউটিউবে গেলে ওগুলো হিউজ পরিমাণে ভিডিও দেখতে পাবেন, ওগুলো দেখাতে পারতাম, বাট আমরা ওগুলো দেখাইনি। আমরা আমাদের রিয়েল লাইফ থেকে একদম কাস্টমাইজ প্রতিটা জিনিস হচ্ছে দেখানো ট্রাই করেছি। সো এভাবে যদি আপনারা করেন, আশা করা যায় আপনাদের জন্য এটা খুব বেটার হবে। আরেকটা কথা একটু বলি, আপনারা অবশ্যই এআই ইউজ করবেন, মনে করেন চ্যাট জিপিটি থেকে শুরু করে জেমিনাই, এরপর হচ্ছে ডিপসিক, তারপর হচ্ছে গ্রক, এ ধরনের অনেকগুলো আছে আর কি।
এগুলো আপনারা ইউজ করবেন। এই জায়গা থেকে আপনারা অনেক বেশি হচ্ছে ইনফরমেশন পাবেন। এগুলো ইউজ করা আসলে উচিত। তবে যখন নাকি আপনারা হায়ার স্টাডির জন্য অ্যাপ্লিকেশন করবেন, তখন আমি যেভাবে বলেছি রিকোয়েস্ট থাকবে এই বিষয়গুলোকে ফলো করার জন্য। আর রিসার্চের কাজের জন্য আমরা যেভাবে গাইড আপনাদেরকে করি আর কি, সেটাকে ফলো করার জন্য। আদারওয়াইজ কোর্স আজকে ছিল আমাদের 1 মাসের বেশি ছিল আর কি। আজকে সম্ভবত মানে 12তম ক্লাস। দেখেন ক্লাসগুলো কিন্তু শেষ হয়েছে। আমি জানি না আপনারা কতটুকু এটা নিতে পেরেছেন। আপনাদের মধ্যে থেকে হয়তো কেউ না কেউ ফার্দার অনেক কাজ করবে। আমাদের যারা স্টুডেন্ট আছে আর কি, যারা হচ্ছে আমাদের কথা মতো যারা কাজ শিখেছে, কাজ করেছে, তাদের কিন্তু অনেক পাবলিকেশন হয়েছে, অনেক বড় বড় জার্নালে হয়েছে। সেজন্য আপনারা যারা আছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা যদি ঠিক সেম করতে পারেন, আপনাদেরও কিন্তু ইনশাল্লাহ হবে আর কি। আর এটা না করে আপনারা যদি নিজেদের মতো করে হচ্ছে মানে কোনো কিছু করতে চান, তাহলে পসিবিলিটি আছে যে আপনার ফেইলার হবেন। হওয়াটা খুব স্বাভাবিক। কারণ এখন পর্যন্ত আমি শত শত হচ্ছে পেপার লিখেছি, পাবলিশ করেছি। সো এই ক্ষেত্রে আমার একটা এক্সপার্টাইজ বলেন বা একটা নলেজ বলেন, এটা আছে। আমরা হচ্ছে আমি অনেকগুলো জার্নালে হচ্ছে কাজ করেছি, এখনো করছি। আমাদের হয়তো রেকর্ডিংটা অফ করে আমি দেখাবো, অনেকগুলো জার্নাল থেকে ইনভাইটেশন আছে আমার কাছে, কিন্তু আমি ওগুলো অ্যাকসেপ্ট করতেছি না ইচ্ছা করে আর কি। তাদের জার্নালে হচ্ছে কাজ করতে বলতেছে, আমি ইচ্ছে করে করছি না, কারণ এখানে সময়ের একটা অনেক বিষয় থাকে। যাই হোক, তো এই যে এই বিষয়গুলো আর কি। তো আমরা একটা পেপার দেখলে বা হচ্ছে একটা টপিক দেখলে কিন্তু বলে দিতে পারি যে এটা নিয়ে কাজ করা যাবে নাকি যাবে না। সো যদি ভালো ক্যারিয়ার যদি প্ল্যান থাকে, অবশ্যই রিসার্চের দিকে ফোকাস করা উচিত। কারণ মাস্টার্স পিএইচডি পুরোটাই হচ্ছে আপনার রিসার্চ বেস। সেক্ষেত্রে আপনাকে রিসার্চের উপর ভিত্তি করে সামনের দিকে আগাতে হবে। আপনি 2 মাস 3 মাস পড়লে IELTS এ ভালো একটা স্কোর নিয়ে আসতে পারবেন, আমি জানি এটা 6.5 ইজ ইট ভেরি ইজি টু গেট। ওকে, বাট আপনি 2 3 4 5 মাস কাজ করলে একটা পেপার পাবলিশ করতে পারবেন না। সো আপনাকে বলবো যে আপনার উচিত রিসার্চ এদিকে হচ্ছে ফোকাস করা। আর আমাদের যে আদার্স যে কোর্সগুলো আছে, চাইলে এনরোল করতে পারেন, চাইলে নাও করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি করতে বা না করতে কোনো কিছু বলতেছি না, বাট রিসার্চে তাকে ইনভলভ থাকেন, ইনশাল্লাহ বেটার কিছু হবে। আর এটা আপনাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি আই থিঙ্ক। কারণ বাংলাদেশে এখন পর্যন্ত যারা কিনা গবেষণা নিয়ে কাজ করে, মোটামুটি আমি জানি কারা করে, কি করে, কতটুকু করে, মোটামুটি জানি। সব কিছু জানা তো পসিবল না। বিশেষ করে যাদের নাকি অনলাইন প্রেজেন্স আছে, তাদের সম্পর্কে আমি মোটামুটি জানি আর কি। সো সে জানা থেকে হচ্ছে বলছে আর কি। আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আপনারা যা শিখেছেন আসলে এটা খুবই মানে ভালো আর কি, অন্যজনের সাথে যদি কম্পেয়ার করেন। কারণ আমরা এখানে প্রতিটা জিনিস ধরে ধরে দেখানোর ট্রাই করেছি, আর আমরা মোটামুটি যা প্রমিস করেছি তা ডেলিভার করা ট্রাই করেছি। এরপরও যদি আপনাদের আর কোনো কিছু লাগে, কাইন্ডলি হচ্ছে আমাকে জানাবেন। আমি ইনশাল্লাহ ট্রাই করব ওই জিনিসটাকে হচ্ছে করে দেওয়ার জন্য। ওকে, এখন কারো যদি কোনো কোশ্চেন না থাকে, আমরা আমাদের ক্লাসটাকে এখানে শেষ করব ইনশাল্লাহ। নেক্সট তো ক্লাস আর নেই। যাক, আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করি আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আমার জন্য দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।